ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করা আবেদনটি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এ আদেশ দেন। আদালত বলেছেন, বুধবার শুনানির জন্য নির্ধারণ করা হলো, সেই সময় পর্যন্ত স্থগিতাদেশ বাড়ানো হলো। আদালতের আবেদন পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এ বিষয়ে শিশির মনির জানান, বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য ১ নম্বর আইটেম হিসেবে থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেছেন, বানচালের ষড়যন্ত্র দেখা গেলেও আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ৭টি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আগামী নির্বাচনের সম্ভাব্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আফজল হোসেনের রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৭টি রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা, তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও। বিআরের ব্যাপারে উনি নোট করেছেন, নিজ হাতে নোট করেছেন, আসার সময় বলছেন উনি এই বিষয়টা বিবেচনা করবেন। অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল, সেই পুনর্গঠন যথার্থ হয়নি। জাপার কাঁধে ভর করে আপা ফিরে আসতে পারে। জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানো, এটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। প্রধান উপদেষ্টা বলেছেন আমরা এগুলো নোট করেছি, উনি একটা টিম বলছেন আমরা বসে এটা পর্যালোচনা করব এবং এখন থেকে উনি বলেছেন আপনাদের কথাগুলো আবার আমরা আপনাদেরকে ফলো আপ দিব। দেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যেন একটা নির্বাচিত সরকার পায়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকার প্রধানের কাছে দাবি করেছি। বৈঠকের আগে সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিণীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। কোথাও একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট সহ একগুচ্ছ সংশোধনী এনে আরপিও ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাতে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান। আক্তার আহমেদ জানান, আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখবে, এরপর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। আরপিওতে আনা সংশোধনীর মধ্যে উল্লেখযোগ্য হল সরকার ও ইসির মধ্যে মতবিরোধের ইসির চাহিদার প্রাধান্য, তফসিলের ৪৫ দিন আগেই প্রশাসন ও পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে থাকা, নির্দেশনা অমান্যে সরকারি কর্মকর্তাদের গোপনীয় অনুবেদন ও শাস্তি দেবে ইসি। একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের এক দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের হল ও ক্যাম্পাস খোলার বিষয়ে আজ জরুরি সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে। আলোচনায় বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল হক জানান, শিক্ষার্থীরা দুটি প্রধান দাবি তুলে ধরেছিল। প্রথমত হলো হল বন্ধের আদেশ প্রত্যাহার করা এবং দ্বিতীয়ত আন্দোলনে জড়িত থাকার জন্য তাদের যেন কোনো ধরনের হয়রানির শিকার করতে না হয়। তিনি উভয় বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আজ সিন্ডিকেট সভায় হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী সপ্তাহের মধ্যে ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত আসবে। নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় কোমর পানি মারিয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে। জলাবদ্ধতার কারণে প্রতিদিন ভিজছে শিশুদের জামাকাপড়, বই খাতা। দুর্ভোগে পড়েছেন অভিভাবকরা।
প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। নাটোরের সিংড়ার শালমারার ধামাইচ ইসলামিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও ১৯৩২ সালে প্রতিষ্ঠিত শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে চরম ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করছে। বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫০ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটিতে কোমর পরিমাণ পানি জমে থাকে। ফলে শিশুদের নিয়মিত শ্রেণীকক্ষে পৌঁছানো যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনি শারীরিকভাবেও রয়েছে মারাত্মক ঝুঁকি। মাজা পানি পার দিয়ে স্কুলে যেতে হয়। এই রাস্তা ডুবে গেছে, এক মাজা পানি দিয়ে আমাদের যেতে হয়। শিশু শ্রেণী ও প্রাক প্রাথমিক শিক্ষার্থীরা প্রতিদিন ভেজা পোশাক আর স্যাঁতস্যাঁতে বইখাতা সহ ক্লাসে উপস্থিত হয়। অনেকে আবার পথেই পড়ে যায় পানিতে। স্কুলের দপ্তরি কাম প্রহরী হাবিল শেখ এবং কিছু অভিভাবক কোলে করে স্কুলে পৌঁছে দিচ্ছেন শিক্ষার্থীদের। ক্লাস শেষে আবার কোলে করেই বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন তারা। আমাদের বইপত্র ভিজে যায়, আমরা পা পিছলে পড়ে যাই। আমাদের এই রাস্তা উঁচু হলে আমাদের জীবনের ঝুঁকি কম হতো। দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি, অথচ এটি স্কুল, মাদ্রাসা ও এলাকার সাধারণ মানুষের একমাত্র চলাচলের পথ। এই রাস্তার উপরে যাতে ৩ ফিট আমরা উঁচু চাই। পাকার মুখ থেকে এই ধামাইচ পর্যন্ত রাস্তাটা উঁচু করে দিলে হয়তো আমাদের সন্তানগুলো, ছেলেমেয়েরা ভালোভাবে তার স্কুলে যেতে পারবে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং নিয়মিত শ্রেণী কার্যক্রম চালু রাখতে দ্রুত সড়কটি ২ থেকে ৩ ফিট উঁচু করে সংস্কার করার দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রায় ১৫০টি পরিবারের অধিক লোক। রাস্তার বর্তমানে এই অবস্থা সবারই দুর্ভোগের মধ্যে চলতে হচ্ছে। এদিকে এলাকাবাসী অথবা বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত আবেদন দিলে সরেজমিনে দেখে দ্রুত সময়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার। আমি শুনেছি, এখনো পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে জানি না। আমরা এটা ইনভেস্টিগেশন করি, আমরা ব্যবস্থা করি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। প্রায় ৩ লাখ মানুষের শহর ফেনী দেশের অন্যতম আধুনিক ও নান্দনিক শহর হলেও এখনো হয়নি একটি মানসম্পন্ন বিনোদন কেন্দ্র। এই শহরে হয়েছে কেবল ইট পাথর, দালান, হোটেল, রেস্তোরাঁ আর হাসপাতাল। এমন অবস্থায় সন্তানের মনোদৈহিক বিকাশ নিয়ে চিন্তিত জেলার হাজারো অভিভাবক। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। যে সময় থাকার কথা ছিল খেলার মাঠে বল নিয়ে লুটোপুটি করবে সবুজ ঘাসে, সে সময় কাটে গ্রিল ঘেরা বারান্দা বা বহুতল ভবনের ছাদে। শিশুদের চোখের ভাষা যেন বলে দেয় মুক্ত আকাশের নিচে ছুটে চলার হাহাকার। ইট পাথরের নগর যেন গ্রাস করছে তাদের দুরন্তপনা শৈশব। আমি পাশে বসে বসে বোর হয়ে গেছি, এই জন্য আমি এখানে খেলতে এসেছি। যদি মাঠ থাকতো তাহলে কি আমরা ফ্রি ফায়ার পাবজি কি ঘরে বসে তো সময় দিতাম না। প্রায় ৩ লাখ মানুষের ফেনী শহরে এখনো হয়নি একটি মানসম্পন্ন বিনোদন কেন্দ্র। এই শহরে রয়েছে কেবল ইট পাথরের দালান, হোটেল, রেস্তোরাঁ আর হাসপাতাল। এমন অবস্থায় সন্তানের মন ও দৈহিক বিকাশ নিয়ে চিন্তিত হাজারো অভিভাবক। বাইরে কোথাও খেলার জায়গার খুব সংকট, এভাবে এই পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। সবসময় বাচ্চারা ঘরে বসে মোবাইল দেখে, টিভি দেখে, গেমস এগুলো নিয়ে বিজি থাকে। তো এখানে একটু নিয়ে আসলে ওরা খুব ভালো সময় কাটাতে পারে। মার যে বাচ্চারা তাদেরকে একটা মানসিক বিকাশের জন্য তারা তো খেলাধুলা, এটা তো মানসিক বিকাশের একটা বড় অংশ। আমাদের অভিভাবকদের অসচেতনতার কারণে আমাদের অনেক বাচ্চা আসলে অটিজম বা এডিএসডি নামক যে ব্যাধি আছে এটাতে সাধারণত আক্রান্ত হয়ে থাকে। সরকারি ব্যবস্থাপনায় রাজাজির দিঘির পারে একটি নামমাত্র শিশু পার্ক থাকলেও তার পরিসর নগণ্য। বিনোদন কেন্দ্রের অভাবে অভিভাবকদের ভরসা এখন ইনডোর গেম সেন্টারগুলো। বর্তমান বাচ্চাদের জন্য এবং ওদেরকে একটা খেলার পরিবেশ দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য যেমন প্রয়োজন খোলা জায়গা, তেমনি নাগরিক জীবনের আনন্দ ও স্বাস্থ্যের জন্য দরকার উদ্যান বা পার্ক। এর ফলে হয়তো কমে যাবে মোবাইল আসক্তি, বাড়বে মানসিক প্রশান্তি। খেলাধুলার অভাবে এবং খেলার মাঠ না থাকাতে বাচ্চারা ঘরবন্দি হয়ে যাচ্ছে, বাচ্চারা মোবাইল এবং টিভি গেমসের প্রতি আসক্তি হচ্ছে এবং এতে করে তার মানসিক এবং আচরণগত সমস্যায় পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন সময় এসেছে পরিকল্পিত নগরায়নের, শিশুদের হারিয়ে যাওয়া সুস্থ শৈশব ফেরানোর। ক্রীড়াবিদরা বলছেন মাঠ না থাকায় চাপ বেড়েছে জেলার একমাত্র ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের উপর। ছেলে মেয়ে মিলিয়ে প্রতিদিন ৪ শতাধিক শিক্ষার্থী স্টেডিয়ামের একটি মাঠেই অনুশীলন করতে হয়। যেসব মাঠগুলো রয়েছে এই মাঠগুলোকে সংস্কার এবং যে সকল মাঠগুলো দখল হয়ে আছে এই মাঠগুলোকে বেদখলের উদ্যোগ নেওয়া দরকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর।
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিনের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মোসাম্মদ ইসমত আরা তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিন গত 5 বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন। পরে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভিনকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে 2020 সালের 31 মার্চ মামলা দায়ের করেন নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। যে ধারাগুলো আছে সেই সকল ধারার অপরাধে অভিযুক্ত এবং সে 1 নম্বর আসামি। এখন এই চার্জশিটে যে ধারাগুলোতে আছে সেই ধারার 1 নম্বর আসামির জন্যই মহামান্য হাইকোর্ট বিভাগ জামিন দেন নাই। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 1 নম্বর C&B বাজার এলাকায় সড়ক জনপদের জমিতে অবৈধভাবে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় সরকারি সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা। সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিকেলে এই অভিযান শুরু হয়। স্থানীয়দের অভিযোগ উচ্ছেদ অভিযানে বৈষম্য করা হয়েছে। এ সময় অভিযানের কাজে অংশ নেওয়া সরকারি সার্ভেয়ার রবিউল আলম ও একজন অফিস স্টাফের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে মারধর করে, এতে 2 জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত 2 জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা। গাইবান্ধার সাদুল্লাপুরবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগের অন্যতম কারণ যানজট নিরসনে এবং বিভিন্ন যানবাহনের চালকদের যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ, রাস্তার পাশে ফুটপাতে ফলসহ অন্যান্য দোকান অন্যত্র সরানোর বিষয়ে প্রচারণার পরেও আইন অমান্যকারীদের জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রাস্তার পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে ফলসহ অন্যান্য দোকান অন্যত্র না সরিয়ে ব্যবসা পরিচালনা করার অপরাধে শান্ত ট্রেডার্সকে 5,000 এবং রহিদুল ফল স্টোরকে 2,000 টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থান ব্যতীত যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামানোর অপরাধে 20টি ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও একটি সিএনজি জব্দ করে সাদুল্লাপুর থানায় আনা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে উড়াল গ্যাসের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার মজলিসুরপুর ইউনিয়নের বাকাইল গ্রামে বাসাবাড়ি ও ফ্যাক্টরিতে অবৈধ গ্যাসের পাইপলাইন উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে উড়াল গ্যাস ব্যবহার কাজে ব্যবহৃত অবৈধভাবে স্থাপিত 100টি গ্যাস উত্তোলন ড্রাম জব্দ করা হয়। এছাড়াও 6 শতাধিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক ফায়ার সেফটি মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুরে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে প্যারিস রোডে এসে অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ঢাকা সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, বিএনপির প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার আদায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা। দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে আনন্দ শোভাযাত্রা শেষে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বরনদী উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলার বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল লোকমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন তরুণ রাজনীতিবিদ পারভেজ সোবহান। এতে বক্তব্য রাখেন বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম ফকির, মাহবুবুল ইসলাম, আব্দুল মালিক আকন, আনোয়ার সাদাত তোতা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলার সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোলপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মোল্লার সভাপতিত্বে ও শোলপাড়া ইউনিয়ন ছাত্র দলের সদস্য সদ্য সাবেক সভাপতি আশরাফুল ইসলাম রিয়াজ আখন্দ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন আখন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাতবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন আখন্দ সহ নেতাকর্মীরা। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণের দিক নির্দেশনায় নড়িয়া উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সহ সম্পাদক সোহানুর রহমান শাওন হাওলাদারের নেতৃত্বে কেদারপুর ইউনিয়নের বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আনন্দ শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার শাহিন, সহসভাপতি শহীদুল ইসলাম তারা, সাংগঠনিক সম্পাদক মাসুদ দেওয়ান, নড়িয়া উপজেলা বিএনপির সদস্য আনিস মাতবর, কেদারপুর ইউনিয়ন সভাপতি কাদির ফকির, সাধারণ সম্পাদক হাসান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জালাল শেখ, সবুজ ব্যাপারী, নড়িয়া উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন লস্কর, নড়িয়া উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল লস্কর সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। সম্মেলনে উদ্বোধক ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। মোকারিমপুর ইউনিয়নের বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, সাবেক কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় কেক কাটা, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাডাঙ্গা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।